নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। একটি অসাধারণ ভ্রমণ কাহিনী নবনীতা দেবসেনের হে পূর্ণ তব চরণেরও কাছে আজকে পঞ্চম পর্ব আমরা শুনব। যারা ইতিমধ্যে 4টি পর্ব শোনেননি তাদের বলি কিভাবে শুনতে পাবেন বাকি 4টি পর্ব। এই ভিডিওর নিচের বারে ক্লিক করলেই খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্ট, সেখানেই পাবেন হে পূর্ণ তব চরণেরও কাছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি পঞ্চম পর্ব। ঝর্ণা, ঝর্ণা। গাংনানির পর থেকে পথটা সত্যিই খুব অদ্ভুত। কাঁচা রাস্তা তো বটেই, নুড়ি পাথর ধুলো কাদা আর ঝর্ণার পরে ঝর্ণা। এত ঝর্ণা আমি জীবনে আর একবারই দেখেছি, একটা বন্যায় আটকে যাওয়া ট্রেন থেকে। ফেদার রিভার ক্যানিয়নে যখন প্রচণ্ড বর্ষণে বিশাল আকায় রেড উড ট্রিদের শিকড় শুদ্ধ উপরে রাস্তার ওপরে টেনে আনছিল, এই সব নবজাত জলপ্রপাতের মারণ স্রোত তখনই আমি দেখেছি। কিন্তু এখানকার ঝর্ণার জাত আলাদা। এরাই এই সমস্ত পাহাড়ি গ্রামের প্রাণধারা। গাড়িকে প্রায়ই নিয়ে যেতে হচ্ছে ঝর্ণার ওপর দিয়ে, খুব সাবধানে যাতে পিছলে পড়ে না যায়। প্রত্যেকটা বাঁক ঘুরতে হচ্ছে ভীষণ যত্নের সঙ্গে, প্রত্যেকটাই ব্লাইন্ড কর্নার এবং প্রায়ই ইউ বেন্ড, হেয়ার পিন বেন্ড। উল্টো দিক থেকে মত্ত বরাহের মতো প্রায়ই চলে আসছে যাত্রা চিহ্নিত বাস। ট্যাক্সি চোখে পড়ল দু একটি, প্রাইভেট একটিও নয়। একটি জায়গায় বাঁ পাশে চওড়া চমৎকার ভাগীরথী নদী, সেই উন্মত্ত পার্বত্য মূর্তি নেই। মাঝে চড়া গ্রামের মেয়েরা তামা পেতলের কলসিতে জল ভরছে। আমরা প্রত্যেক ঝর্ণায় থামছি আর ফ্লাক্সে খাবার জল ভরছে। ঝর্ণার জল ফ্রিজের মতো ঠান্ডা আর কি মিষ্টি। একটাও অস্বচ্ছ অমিষ্ট ঝর্ণা দেখিনি। থামবার প্রধান কারণ অবশ্যই ফ্লাক্স নয়, ইঞ্জিন। উত্তরকাশী ছাড়বার পরেই আমাদের গাড়ির একটা তেষ্টা রোগ হয়েছে। কেবলই জল শুকিয়ে যাচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। এই রাস্তা যে জিপ গাড়ির, আয়েশি অ্যাম্বাসেডারের রাস্তা তো এ নয়। তার স্নায়ুতে চাপ পড়ছে এত চড়াই ভাঙতে, মাথা গরম হয়ে যাচ্ছে। প্রত্যেকটি ঝর্ণায় র্যাডিয়েটারে জল ঢালছি আর 2টো বোতলে জল ভরে নিচ্ছে। পিকোর গা গুলোনো সেরে গিয়েছে। এই পথ যথেষ্ট ঠান্ডা খোলামেলা। বারবার থামতে হচ্ছে, নামতে হচ্ছে, ঝর্ণা টর্নার সঙ্গে মাখামাখি হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে। এইসব পিকোর খুব পছন্দ। মনের সুখে ছুটোছুটি জল ঘাটাঘাটি করছে সুরত সিং আর রঞ্জনের সঙ্গে। আমিও করছি না এমন বলতে পারি না। পথটির সৌন্দর্য ঠিক বর্ণনা করতে পারবো না। প্রাণ জুড়ানো। ভাগীরথীর উৎস সন্ধানে গেলে পথ এমনটি হওয়ার কথা। তবে এই মুহূর্তে খুব বিপজ্জনক হয়ে রয়েছে। যে কোনো ঝর্ণায়, যে কোনো বাঁকে গাড়ি পিছলে যেতে পারে। উন্মত্ত বাসের সঙ্গেও ধাক্কা লাগতে পারে। বর্ডার ফোর্সের লোকেরা রাস্তা মেরামতির কাজ করছে। কে তুমি? পথের ধারে হঠাৎ দেখি বিরাট সুগোল একটি সাদা গ্লোবের মতো বস্তু। কি সুন্দর, কত বড় শ্বেত পাথর! এখানের পাথরের নানা রকম রং, কমলা, সাদা, ধূসর, কালো। দুদিকে কালো, মধ্যে কমলা, সাদা, কালো, লাল, কত রকমের স্যান্ডউইচের মতো প্রস্তরখণ্ড। পিকো আর রঞ্জন চেঁচাচ্ছে, মেটামরফিক রক ফরমেশন, স্ট্র্যাটিফাইড রক, ভূগোলে পড়া পাতি ভূতত্ত্ব। আমি বার দুয়েক ফসিল ফসিল বলে চেঁচিয়েও পাত্তা পেলাম না। তবে এত বড় শ্বেত পাথরের চাই একটাও দেখিনি। রঞ্জনের চেঁচানি শুনে হাসি মুখে সুরত সিং বলল, ও पत्थर नहीं है, बर्फ खंड है, आइस स्नो था, जमकर आइस बन गया। ও হরি,
এই রোদের মধ্যে ঝকমক করে পথের ধারে গোল হয়ে বসে আছেন আপনি তবে তুষার বাবু। এই প্রথম স্নোর নৈকট্যে এসে দুই বাঙ্গাল, সুরত সিংয়ের দুই বাবা और বেবি মহা উত্তেজিত। কিন্তু हाय गाड़ी থামালো না। और बहुत मिलेगा, बद्री में बर्फ का ऊपर से चलना है, केदार में बर्फ से पैदल जाना, ये तो कुछ भी नहीं। লঙ্কা কাণ্ড। লঙ্কায় পৌঁছে গেলুম নির্দিষ্ট সময়ের মধ্যে। এইখানেই মোটর রাস্তা শেষ, ট্রেকিং শুরু। 3 কিলোমিটার পরে ভৈরব ঘাটের শিখরে পৌঁছে ফের মোটর রাস্তা মিলবে, মিলিটারিদের তৈরি রাস্তা। গঙ্গোত্রীর ওপারেই মিলিটারির ঘাঁটি, ভারত তিব্বত বর্ডার। ভৈরব ঘাঁটিতে জিপ গাড়ি আর বাস থাকবে। এই মাত্র 3 কিলোমিটার রাস্তা মোটরেবল করা যায়নি। একটা ব্রিজ তৈরি হচ্ছে যমুনার মাথায়, সেটা শেষ হয়ে গেলেই আর সমস্যা থাকবে না। সোজা মিলিটারি ট্রাক চলে যাবে ভৈরব ঘাঁটি পর্যন্ত, সেই সঙ্গে সঙ্গে যাত্রীদের বাসও। যাত্রীদের জন্য লঙ্কাতে হাট আর টেন্ট আছে বলেছে ইউপি ট্যুরিজমের গাইড বই। সেখানেই রাত্রে থাকবো ঠিক করছি। একটা বিশাল বাস স্ট্যান্ড, 20-25টা বাস দাঁড়িয়েছে বিভিন্ন কোম্পানির, কিছু রেগুলার পাবলিক ট্রান্সপোর্টের, কিছু রিজার্ভ ট্যুরিস্ট কোম্পানির। প্রত্যেকটিরই শিয়রের লেবেল আঁটা যাত্রা, হিন্দিতে ইংরেজিতে। মাথার উপরে বুকে পিঠে লেখা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ। সারা পথ এদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ভেতরে কিছু আকুল পূর্ণার্থী মুখচ্ছবি, অধিকাংশই দেহাতি, কিছু বঙ্গ সন্তান। রঞ্জন বললে, আগে চলো খেয়ে নি। পিকো থাকার ব্যবস্থাটা করে আসতে গেল, এসে বলল তাঁবুর ভেতরটা দেখা হয়নি, তবে বাথরুম নেই, ওই ক্যানভাস, মূত্রাগার ইত্যাদি ছাড়া। আর কুটির বলতে টিনের বিস্কুটের বাক্সের মতন কয়েকটা ঘর, বাথরুম আছে, ঘোর অন্ধকার, কিউবিকলে একটা গর্ত। অফিসার লাঞ্চ খেতে ব্যস্ত, এখন কথা বলতে পারবেন না। চল তবে আমরাও খেয়ে নিই। লঙ্কা চটিতে খাবারের দোকানের সমুদ্র, সেখানে এক ধারে খাদ্য, অন্য ধারে কাঠের পাটাতনে শতরঞ্জি পাতা আর লেপ তোষক ডাঁই করা। খেতে পেলেই বোধহয় যাত্রীরা শুতে চায় এখানে। গরিব দেহাতি যাত্রীরা রাত্রে এখানেই আশ্রয় পায়। বোধ হয় 2-3 টাকায় লেপ তোষক ভাড়া করে। বেঞ্চি পেতে খেতে বসলুম। দোকানি খুবই যত্ন আত্তি করলে। নিম্বু, হরা মির্চ, পাঁপড়, আচার, ঘিউ। 5 টাকায় 100 ঘি দিয়ে ডাল ফ্রাই করে দেব কি? শেষে দেখা গেল নুন আর জল ছাড়া প্রত্যেকটা এক্সট্রাই 1 রুপাইয়া, আচার 2 রুপাইয়া। রঞ্জন সর্বত্র জিলিপি খাচ্ছে, আমি আর পিকো খাচ্ছি না। কেউ টিকে নেইনি কলেরার, কেবল ওকে হিংসে করছে। আর খাসনি খাসনি বলছি। রোদ ঝাঁ ঝাঁ। বাসস্ট্যান্ডের একধারে গাছতলায় ছায়া ছায়া খানিকটা জায়গা। তীর্থযাত্রী মানুষেরা সেখানে সংসার পেতেছেন। 3 পাথরের অনেক উনুন জ্বলছে, বিভিন্ন সংসারের হাঁড়ি চড়েছে, গরম ভাতের গন্ধ বেরুচ্ছে। যাত্রীরা খাওয়া দাওয়া করছেন, বিছানাও পাতা হয়েছে এখানে ওখানে। বাচ্চা ঘুম পাড়ানো হচ্ছে, রঙের মেলা বসেছে, উজ্জ্বল নীল, হলুদ, বেগুনি, খয়েরি। দেখে মনে হয় দলে দলে পিকনিক পার্টি। ওপাশে সেই খুদে ক্যানভাস ঘেরা 2টি শৌচাগার আর মূত্রালয়। মহিলা পুরুষ মোটেই যথেষ্ট নয় মানুষের তুলনায়। 4-5টা মানুষ লাঠি হাতে ফিরে এলো। দেখে মনে হলো বাঙালি। জিজ্ঞেস করি, খুব ক্লান্ত কি? হাঁপাতে হাঁপাতে বলল, না খুব বেশি নয়, যাবার সময় তত কষ্ট নেই, তবে ফেরার সময় একটু বেশি চড়াই মনে হয়। একদিনেই 2বার যাতায়াত না করলে সেটুকুও হতো না। রাত্রে রইলেন না কেন?
এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাছাড়া বাস ধরতে হবে 3টের সময়, এখানেই রান্না বান্না করা আছে। কি করে রাঁধবেন? উনুন বানিয়ে? না না, স্টোভ কিনে ফেলেছি। প্রথম প্রথম বাইরেই খাচ্ছিলুম, বড্ড বেশি খরচ। দিনে পার পার্সন 10 টাকা, 4 জনে 40 টাকা পড়ে যাচ্ছে। শেষে স্টোভ, হাঁড়ি, কেরোসিন, চাল ডাল আলু পেঁয়াজ নুন তেল কিনে ফেললুম। খিচুড়ি ডিম ভাজার দিব্যি চালাচ্ছি, 10 টাকাতে হয়ে যাচ্ছে। এখনো কেদার বদ্রি বাকি, বুঝলেন না? খরচের দিকটা তো একটু দেখতে হবে। আমি মন দিয়ে শুনছি। পিকো প্রচণ্ড বোর্ড হচ্ছে। খরচের দিকটা তো ওকে দেখতে হয় না, এই প্রসঙ্গ ওর অচেনা। মা অফিস বলেছিল আফটার লাঞ্চ খোঁজ নিতে। না, গঙ্গোত্রীতেই থাকবো ভাবছি, লঙ্কাতে নয়। এখানটা সুবিধের হবে না, একদিনে দুবার যাতায়াত না করলেই তো ভালো। গঙ্গোত্রী নাকি যমুনোত্রীর মতো নয়, চমৎকার মন্দির আছে, বড় চত্বরওয়ালা, গঙ্গার ঘাট আছে প্রাণ জুড়ানো, মুনি ঋষিদের আশ্রম আছে, ধর্মশালা, টুরিস্ট লজ, বাসস্থানের অভাব নেই। অফিসার বললেন এখানে বুকিং নিষ্প্রয়োজন, ওখানে গিয়েই জায়গা পাবেন। তাছাড়া এখান থেকে খবর দেওয়ার উপায়ও নেই। যাবার সময় লাঠি ভাড়া করে নিয়ে যেতে ভুলবেন না যেন, অনেক চড়াই উতরাই আছে। রঞ্জনের সঙ্গে সুরজ সিং লাঠি আনতে গেল। ওর মন ভালো নেই। গঙ্গোত্রীতে স্নান হবে না, লঙ্কা অনেক দূর, এখানে গাড়ি ছেড়ে যেতে পারবে না বেচারা। রামশরণ। অফিস থেকে বেরিয়ে গাছতলা দিয়ে যেতে যেতে দেখি কম্বল মুড়ি দিয়ে এক তীর্থযাত্রী শুয়ে, তার পাশে মধ্যবয়সিনী দেহাতি নারী খুন খুন করে কাঁদছেন। অসুখ করেছে? কি হয়েছে মাই? মাই আর কোনো উত্তর দেন না, ওড়নায় মুখ ঢেকে খুব মৃদু স্বরে কাঁদেন। এই সময় একজন বৃদ্ধ আর একটি বালিকার উদয় হয়। বৃদ্ধ বলেন, उसका रामशरण हो गया बेटी। क्या हुआ? रामशरण, राम जी का पास चला गया वो। শান্ত কণ্ঠস্বর। মাথায় বাজ পড়ল আমার। মৃতদেহ! মৃতদেহ আগলে বসে আছেন এই মহিলা, এই দূর বিদেশে। कहाँ से आए हैं? गांव से, राजस्थान से। साथ में और कोई? हाँ है, साथ में 30 आदमी है। उसको देश वालों सब गंगा माई के पास नहाने गया। इसका भाई है ना, इसलिए ये जा नहीं सका। इसको गंगोत्री दर्शन भी नहीं हुआ, बेचारा। तकदीर। কাল যাউঙ্গি। কাঁদতে কাঁদতেই হঠাৎ বললেন মহিলা। একটু চমকে যাই। কি হয়েছিল? দাস্ত বমি? জ্বর? হঠাৎ দেখি একটু দূরেই দাস্ত পড়ে আছে, মাছি ভনভন। বুকের মধ্যেই ভয় লাফিয়ে উঠল মুহূর্তে। অমনি নিজের মেয়েটিকে কোলে টেনে নিয়েছি আর বলছি, পিকরে পালা, কলেরাও হতে পারে, আর এখানে 1 মিনিট নয়, চল থানায় খবর দিগে। যেতে যেতে শুনি বালিকাটি কিছু জিজ্ঞাসা করছে। কান্না থামিয়ে মৃত ব্যক্তির বোন তাকে বুঝিয়ে বলছে পুঁটলির কোনখানে আটা পাওয়া যাবে, কোনখানে ঘিউ শক্কর। এই সব শুনে পিকোটা কেমন উদ্ভ্রান্ত হয়ে গেল। এই প্রকট মৃত্যু আগলে বসে মহিলা কি করে ঘি আটা চিনির কথা ভাবছেন, কিন্তু আমি অবাক হইনি। শুধু মৃত্যু আগলে থাকলেই তো হবে না, জীবনটাও তো আগলাতে হবে। ওই বাচ্চাটা খাবে তো। এখন যে সবার খানা পাকানে কো টাইম। সদাশিব পুলিশ বললে কুছ দিক্কত নেই, যদি পোড়াতে চায় লকড়ি লা दूंगा, যদি ঘরে নিয়ে যেতে চায় সার্টিফিকেট दूंगा। ये तो हमेशा ही होता है, हर रोज कोई ना कोई मरता है इधर। তবু যাত্রী আসবে, যদিও পথ দুর্গম, যদিও রোজই কেউ মরছে এখানে পৌঁছে, তথাপি আশা কেন? তীর্থভ্রমণ কিসের আশায়? আশা একটি, চিরত্বের, স্থায়িত্বের। अहनि अहनि भूतानि गच्छन्ति, जाम मन्दिरम शेष স্থিরত্বমিচ্ছন্তি।
এরপরে আশ্চর্য আর কি আছে। জাহ্নবী যমুনা। হাঁটা পথের রাস্তাটা অনন্য সুন্দর। যমুনোত্রীর পথের মতো নয়, অনেক চওড়া। গঙ্গা অনেক কাছাকাছি। যমুনার মতো অত গভীর খাদ নয়। গঙ্গার সঙ্গে চেনাশোনা হয় সহজেই। রূপসীও সে অন্য ধরনের। সারা পথটা কত ঝর্ণা রয়েছে, গঙ্গার স্রোতের সঙ্গে এসে মিলেছে। প্রথমে খানিকটা উতরাই, তারপর সিঁড়ির মতো চড়াই। পথে অনেকখানি রাস্তা কাঠের রেলিং ঘেরা। বেশ মনের আনন্দে চলেছি। ভাগ্যিস খচ্চর নেই এখানে। প্রথম কিলোমিটার যখন ফুরালো, কি উল্লাস আমার মনে। পরিশ্রম অবশ্য হলো 5 কিলোমিটার হাঁটার মতো। হাঁপানিকে প্রশ্রয় না দিয়ে খুব আস্তে আস্তে হাঁটছে। পথে দলকে দল মানুষ জয় গঙ্গা মাই বলে হাতে জলপাত্র নিয়ে ফিরছেন, মাথায় পুঁটুলি। কোলে শিশু, হাতে জলপাত্র। স্ত্রী পুরুষ উভয়েরই। যমুনোত্রীর মতো বন্য নয় গঙ্গোত্রী। যমুনোত্রীর বন্যতা যদি হয় সাবলাইম, গঙ্গোত্রীর সভ্যতা তাহলে বিউটিফুল। এ পথে রাখাল বালিকা বাছুর নিয়ে হাঁটে। পথে ডান্ডির উৎপাত নেই, খচ্চরও নেই ভেবেছিলাম, কিন্তু কার্যত তা হলো না। সারা পথটা খচ্চরের সঙ্গে মোকাবিলা করতে করতে যেতে হলো। এই খচ্চরগুলি হিমালয় পর্বতের উপযুক্তই বটে। মিলিটারি মিউল এরা, ভারত সরকারের সেবায় নিযুক্ত। দৈর্ঘ্যে প্রস্থে যে কোনো উচ্চবংশীয় অশ্বকে হার মানায়। অশ্বতর মানে অশ্বের চেয়েও অশ্ব যদি হতো, তাহলে এরা সেই সংজ্ঞা পাওয়ার যোগ্যতা রাখে। কি বিশাল দেহ, তেজদৃপ্ত, তেল চকচকে চামড়া, দলাই মালাই করা চেহারা। কে বলবে এরাও খচ্চর? খচ্চর যারা গালি হিসাবে ব্যবহার শুরু করেছিল, তারা নিশ্চয়ই এদের দেখেনি। ভালো ঘোড়ার সম্ভ্রান্ত স্বাস্থ্য ঔজ্জ্বল্য এবং খচ্চরের পার্বত্য কুশলতার এক অসামান্য সমন্বয় এরা। একটি সিঁড়ি পথে 120টি খচ্চর নামলেন। সব যাত্রীরাই যাত্রা স্থগিত রেখে পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে এই অপূর্ব খচ্চর মিছিলকে গার্ড অব অনার দিতে লাগলুম। তাদের প্রত্যেকের পিঠে কামান বাঁধা, তাদের প্রত্যেকের সঙ্গে 2-3 জন করে সেবক জোয়ান ছুটছেন। মুগ্ধ নয়নে এই দৃশ্যের ছবি তুলব বলে আমি প্রস্তুত। হঠাৎ মেয়ে ছুটে এসে বলল, লেন্সের ঢাকাটা বন্ধ। লেন্সের ঢাকনি খুলে ফের ক্যামেরা তাক করেছি। এবার পিঠে টোকা পড়ল। ফিরে দেখি গুরু গম্ভীর মিলিটারি অফিসার। মিলিটারির ছবি তুলতে হয় না সিস্টার? এমনকি তার খচ্চরেরও না? হেসে বলল অফিসার। না, এমনকি খচ্চরেরও নয়, এটা মিলিটারি অপারেশন। বর্ডার থেকে যখন কোনো মিলিটারি রেজিমেন্ট বদলি হয়ে যায়, তারা নিজেদের অস্ত্রশস্ত্র সমেত চলে যায়। পরবর্তী রেজিমেন্ট তাদের নিজেদের কামান টামান সঙ্গে করে আনবে। আমার এটা খুব আশ্চর্য মনে হলো। এই পার্বত্য অঞ্চলে কঠিন পথে এত কষ্ট করে বারংবার কামান ওঠানো নামানো কি একান্তই আবশ্যক? এতে কেবল জন্তুগুলিরই যে কষ্ট হচ্ছে তা নয়, মানুষের কষ্টও তো কম নয়। সিঁড়ি ভাঙতে খচ্চররা ভয় পায়, সেই তাদের সিঁড়ি ভাঙানোর চেষ্টায় কি মানুষেরই কম কষ্ট হচ্ছে? ভীত অনিচ্ছুক জীবগুলিকে সিঁড়ি দিয়ে উঠতে নামতে হচ্ছে পিঠে ভারী কামান বয়ে। শেষ দিকে 4-5টি কামান এলো মানুষ বাহিত হয়ে। 4 জন করে জোয়ান স্ট্রেচারে বহনের মতো কামান বহন করে ছুটছে। মুখে ছাদ পেটায়ের কি রাস্তা পেটায়ের কুলিদের মতো ছড়ার গান শুনেই বুঝেছি তাদের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে। ঘর্মাক্ত মুখগুলি নেহাত কচি। ভৈরব ঘাটের সৈন্য শিবির থেকে এরা আসছে। গঙ্গা যমুনার সঙ্গম বলে একটি জায়গায় লেখা আছে। সেখানে 2 রঙের 2টি নদী প্রচণ্ড বেগে এসে মিশেছে। একটি নীল, অন্যটি গেরুয়া। 2টি রং স্পষ্ট আলাদা। এই নদীর পাথরগুলির গড়নও খুব অদ্ভুত, বিরাট গোলাকার। ইংরেজিতে যাকে বোল্ডার বলে তাই। যমুনা যথারীতি গভীর সোজাসুজি খাদ তৈরি করে বয়ে যাচ্ছে প্রচণ্ড বেগে। ভাগীরথীর তীরটা আর একটু ছড়ানো। সঙ্গমের কাছে নামা যায়, পাথরে গিয়ে বসা যায়।
একটি পরিবার শিশু সমেত ওখানে বসে খাওয়া দাওয়া করছেন দেখা গেল। যমুনার দুধারে প্রায় ৫-৬ হাজার ফিটের খাড়া পাথুরে দেওয়াল উঠে গেছে, ঠিক যেন কোনো কেল্লার পরিখা। হৃদয়ে তোমার দয়া। ভৈরব ঘাঁটির যত কাছে আসি পিকো ততই দেহাতিদের মতো দেখা দেখি পাক দণ্ডি বেয়ে উঠতে চায়। আমি যমুনত্রীর গল্প শুনে এসেছি, আমি তো ওকে কিছুতেই একা ছাড়ব না। অত্যন্ত বিরক্ত ও বিমর্ষ হয়েই পিকো শেষ পথটুকু অতিক্রম করল। পৌঁছতে পেরে আমার কি গর্ব! ৩ কিলোমিটার যে পারে, ১৩ কিলোমিটারও সে পারে। তবে টাইম লাগবে ৩, যদি ১.৫ ঘন্টা হয় ১৩, তবে ৭-৮ ঘন্টা। না, থামতে হবে। আচ্ছা বেশ ১০ ঘন্টা। যমুনত্রীটা হেঁটে উঠলেই ঠিক হতো, এত কষ্ট হতো না। দেখাটাও সম্পূর্ণ হয়নি, চোখের ভেতর মনটা ছিল না। ভৈরব ঘাঁটিতে পৌঁছে দেখি সেই বাঙালি দলটির একজন বৃদ্ধ বসে আছেন। মেসোমশাই, বেশ তো, এত আগে একা একা উঠে এসেছেন, দলের বাকিরা কই? এই কথা শুনে তিনি খুব খুশি হলেন। বললেন, ভেবেছিলুম পারবই না, তা কার্যত দেখছি আমি ফার্স্ট হয়েছে। আমরা চা খাবো, মেসোমশাইকেও খাওয়ালুম। একসঙ্গে বসে গল্প করছি, কেননা এখানে কোনো বাস নেই। জিপ ১০-১২ জন লোক চায়, ৬০ টাকা ভাড়া, ও ১২ জন মানুষ না হলে ছাড়বে না। ঠিক আছে, বাকি বাঙালিরা চলে আসুন, তারপর ব্যবস্থা নিশ্চয়ই হবে। আর একজন বৃদ্ধ এসে গেলেন ওদের দলের। অল্প বয়সীদের চিহ্ন নেই। চা খেতে খেতে গল্প হলো। মেসোমশাইয়ের প্রবল বাত, এককালে বাতে পঙ্গু ছিলেন, এখন সত্যি সত্যিই পর্বত লঙ্ঘন করছেন বিনা কষ্টে। আর অন্যজনের, কাকাবাবু, একটা অ্যাক্সিডেন্ট হয়ে হিপ জয়েন্ট পুরো ভাঙা, একটি লৌহ শলাকা ঢুকিয়ে অস্থি দুটি গাঁথা আছে। কলকাতায় বেশি দূর হাঁটা বা দোতলা বাসে চড়া তাঁর বারণ। তিনি খচ্চরে চড়ে যমুনত্রী করে এসেছেন, এখন পদব্রজে গঙ্গোত্রী। তিনি দয়া না করলে হয় না, তাঁর দয়া থাকলে সবই হয়। হাসি মুখে পাকা দাড়ি নেড়ে চকচকে টাক নিয়ে কাকাবাবু আর মেসোমশাই ঈশ্বরকে সার্টিফিকেট দিলেন। মনে মনে বলি, আমার যা হাঁপানি, তবুও এই আমিও তো পেরে যাচ্ছি। একটু বাদেই তাদের দলবল এসে পড়ল। ভৈরব ঘাঁটিতে ভৈরব মন্দির আছে, সেখানে গিয়ে ওরা ছবি তুলতে লাগলেন। ওদের সঙ্গে একটি তরুণ ব্রহ্মচারী আছেন, তিনি পথপ্রদর্শক। অনেকবার এই পথে এসেছেন। তাঁর তো সমগ্র উৎসাহ দেখলুম তার দলের তরুণী ছাত্রীটির প্রতি অনন্য নিবদ্ধ। এটা খেয়াল করেছে রঞ্জন। সেও হয়তো ছাত্রীটির প্রতি উৎসাহিত বোধ করতে গিয়েছিল। তাঁরা বাসের খোঁজ নিচ্ছিলেন। আমি তাদের জিপের কথা বললুম এবং ঠাঁই চাইলুম। মেসোমশাই পিকোকে নাতনি ডাকছেন এবং চা খেয়ে খুব খুশি। তার খুব ইচ্ছে ছিল একসঙ্গে যাওয়ার। কেন জায়গা হবে না? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, সবাই মিলেই যাব। কিন্তু ওর দলটি মেসোমশাইয়ের সৌজন্যপূর্ণ কথা শুনল না। তাঁরা জানালেন জায়গা নেই, জিপ ভর্তি হয়ে গেছে, ওরাই যথেষ্ট সংখ্যক। দুঃখিত ভাই বলে মিষ্টি হেসে ওরা চলে গেলেন। বাস স্টেশন তখনও ফাঁকা। মরিয়া হয়ে মেসোমশাই বলে ফেললেন, এরা আমাদের আগে এসেছে, কতক্ষণ দাঁড়াবে? নাতনিকে অন্তত আমি কোলে নিয়ে যাই। পিকো রাজি হলো না। বাস বাসনা। পিকো গেল না। তক্ষুনি উল্টো দিক থেকে বাস এসে দাঁড়ালো। কুলকুল তার করে চতুর্দিক থেকে শতধারায় মানুষ ঝরে পড়তে লাগলো। ঝরতে ঝরতে বাস খালি হতে না হতে মানুষ আরেক দিক দিয়ে চড়ছে। 2টো দরজা আছে। রঞ্জন এসে বলল, তাড়াতাড়ি উঠে পড়ো, জিপ আর নেই। দৌড়ে গিয়ে আমি আর পিকো উঠে পড়ি। ড্রাইভারের পাশের সরু সিটে অনেক মালপত্র নিয়ে এক মহিলা, তাকে ঠেলে ঠুলে মাল সরিয়ে আমি বসে পড়ি। পিকো গিয়ার বাক্সের ওপর বসে। মিনি বাসের ওখানে তো সিট পর্যন্ত সেটে দেয় আজকাল। রঞ্জন গিয়ে ছাদে উঠল। রঞ্জনের কাঁধেই প্রধানত আছে রুকস্যাকটি, কখনো বা পিকোর কাঁধেও থাকছে। সেটা নামিয়ে ভিতরে নিয়ে নিয়েছি। খানিক পরে বাসের মধ্যে সার্ডিন মাছের টিন ঠাসার মতো সূচিভেদ্য অবস্থা হলো। ঠিক এই সময়
পিছন থেকে একটা করুণ আরতি এলো, দিদি ছাদ থেকে নামিয়ে দিয়েছে। রঞ্জন সারা রাস্তা বাসের শেষ সিটের সামনে দাঁড়িয়েছিল, বাসের পশ্চাৎবর্তী পথ দেখতে দেখতে এসেছে। আমরা একদম সামনের কাঁচ দিয়ে পরিষ্কার বিপুল তুষার মেঠলি ভাগীরথী পর্যন্ত এবং তার আশেপাশের সব শুভ্র চূড়াগুলি দেখতে দেখতে এসেছি। স্বচ্ছ নীল আকাশের গায়ে ঝকঝকে রূপলি শিখরমালা, সবুজ বনে ঢাকা উপত্যকা, আর সেই অবিরাম ঝর্ণা ঝর্ণা। তফাৎ এই, ইচ্ছে মতো বাস থামে না, ঝর্ণার জল স্পর্শ করা যায় না, পান করা যায় না, আর বাসও যেন উন্মত্ত হাতির মতো দাপিয়ে ছুটছে, মোড় নিচ্ছে কি স্টাইলে, যেন সে বাসই নয়, মোটর বাইক। আমার প্লেনে যেতে সবচেয়ে খারাপ লাগে, কারণ প্লেনে কিছুই দেখা যায় না। তার চেয়ে ট্রেন ভালো, কিন্তু ট্রেনও বাঁধা লাইনে যায়। তার চেয়ে বাস ভালো, বেশ গাছপালার ভেতর দিয়ে বন জঙ্গল ভেদ করে জীবজন্তুর চোখে আলো ফেলে ঝর্ণা নদীর গা ঘেঁষে কিংবা জল ছুঁয়েই বাস ছোটে। তার চেয়েও গাড়ি ভালো, কেননা তার কন্ট্রোল নিজের হাতে, ইচ্ছে মতন থামা যায়, যা খুশি ছোঁয়া যায়। একটা বইয়ে পড়েছিলাম যে গাড়ির চেয়েও মোটর বাইক ভালো, যেখানে পা বাড়ালেই মাটি আর তোমার চারিপাশের আলো, হাওয়া, বৃষ্টির সর্বাঙ্গীন স্পর্শ। কিন্তু যেটি সবার চেয়ে ভালো, সারা হিমালয় জুড়ে সাধুরা সেটাই করে থাকেন, পায়ে হাঁটা। গঙ্গোত্রীর এই 3 কিলোমিটারের জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। যমুনোত্রীতেও অবশ্য ফেরার পথে হেঁটে নেমেছিলাম জানকী চটি অবধি, 7 কিলোমিটার। ভালো লাগা বলতে যেটুকু, সেই জন্যই। কিন্তু ওই বৃষ্টি, কাদা আর তার পূর্ববর্তী অপ্রিয় অভিজ্ঞতায় সেই যাত্রার পরিপূর্ণ রসাস্বাদন ঘটেনি। আজ আকাশে ঝকঝকে অথচ অনুষ্ণ রোদ, গায়ে শীতের তাজা বাতাস, চারিদিকে উজ্জ্বল হাসি মুখের শোভাযাত্রা। সেদিনকার মতো অত ক্লান্ত বিষণ্ণ মুখের সারি নেই। আজ গঙ্গোত্রী অন্য স্বাদ দিয়েছে। হিমালয়ের বাস যাত্রাটি মন্দ হলো না। মাত্র 3.5 টাকা ভাড়া, 3 জনে 10.5। জিপে না গিয়ে ভালোই হলো। এদের সঙ্গে, এই জনতার যাত্রীদের সঙ্গে যাত্রা হলো। এটা না হলে এ যাত্রা সম্পূর্ণ হতো না। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল হে পূর্ণতব চরণের কাছের 5ম পর্ব। আগামীকালে আসবে 6ষ্ঠ পর্ব। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে একটি নতুন গল্প পড়তে নতুন করে উৎসাহিত করবে। তাহলে আজকে বিদায় নিলাম। নমস্কার।